ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের আলোচনার বিষয় দক্ষতা বনাম ডিগ্রি, কেন মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী এবং আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। জনাব মামুন রশিদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা দেখেছি যে আসলে একটা ভিন্ন বিষয় নিয়ে একটু শুরু করতে চাই আলোচনাটা। আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ থেকে বা দেশ ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা বেড়েছে, বিশেষ করে যারা শিক্ষিত জনগোষ্ঠী, যাদের দেশের বাইরে উচ্চশিক্ষা নেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য আছেন, তারা তো যাচ্ছেনই, যারা একটু মধ্যবিত্ত টেনে টুনে তারাও সুযোগ পেলে চলে যাওয়ার যে প্রবণতাটা সেটি বাড়ছে। এটি কেন? এটি সোজা কথায় বলতে গেলে যে জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল কিংবা অভ্যুত্থান, যে কোটা প্রথা, চাকরি না পাওয়া, স্বল্প সংখ্যক সরকারি চাকরি 14 লক্ষের মতো, সেটার পিছনেই প্রচুর লোকেরা ইদানিং আপনি দেখেছেন কয়েকদিন আগে একটা হেডলাইন হয়েছে, এটা জাতীয় পত্রিকায় সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিকে, যে একটা ক্লারিক্যাল জবের জন্য সরকারের কতজন লোক অ্যাপ্লাই করেছে। দিস ইজ ওয়ান। একটা হচ্ছে একাডেমি ইন্ডাস্ট্রির মধ্যে সামঞ্জস্য বিধান করা যাচ্ছে না। ইন্ডাস্ট্রির যে ইমার্জিং নিড সেইটা তো শিফট করছে, টেকনোলজি ইজ টেকিং এ কমান্ডিং রোল। সেকেন্ড হচ্ছে, আগে আমরা মনে করতাম লেখাপড়া মানেই হচ্ছে ইংরেজি জানা। এখন যখন দেখছি পৃথিবীতে এই চৈনিক ভাষার এত প্রভাব, আপনি দেখেছেন ইতিমধ্যে নতুন সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে, উনিও ওটার সাথে সম্পৃক্ত, আমি দেখেছি যে চৈনিক ভাষা আরও পড়ানো যায় কিনা। সো এই যে নতুন নতুন জিনিস, যে বিশ্ব ইকোনমিতে ভাষাটা গৌণ হয়ে যাচ্ছে, সেখানে ময়ূর আকার ধারণ করছে প্রযুক্তি, এবং প্রযুক্তি হচ্ছে একটি নিউ স্টেবিলাইজার ইন দ্য ওয়ার্ল্ড। সো সেই ক্ষেত্রে প্রযুক্তির থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা কিংবা কারিকুলাম কোনো রিভিউ হচ্ছে না। আপনি দেখেছেন কিনা, শিক্ষা মন্ত্রণালয় ভিত্তিক আলোচনা শুরু হয়েছে এই সরকারের সময় 2+2, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা নর্থ আমেরিকায় কিংবা ব্রিটেনও এখন শুরু হয়েছে কিছুটা পরবর্তীকালে হলো, যে লিবারাল আর্টস 2 বছর সব সাবজেক্ট পড়বে, তারপরে আস্তে আস্তে স্পেশালাইজেশনের দিকে যাবে। আমাদের কারিকুলাম মানদাতার আমলে প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যেহেতু ব্রিজিং হচ্ছে না, এটা দ্বিতীয় কারণ। দ্বিতীয়টা কারণ বলি যে আমরা অনেক দিন আগে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের একটা কান্ট্রি রিপোর্টের হেডলাইন হয়েছিল, ওর সাথে আমিও কিছুটা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলাম, যে স্কিল, উনি যেহেতু স্কিল ডেভেলপমেন্ট অথরিটির প্রধান, সেখানে দেখানো হয়েছিল যে আমরা যে বিদেশে প্রবাসী শ্রমিকরা যদি শুধুমাত্র স্কিলটাকে যদি আমরা অ্যাড্রেস করি, স্কিলটার মধ্যে কি, যেই ব্যক্তিটা হোলি সিটি ঝাড়ু দিচ্ছে মক্কা মদিনায়, তাকে যদি একটু অ্যারাবিক শেখানো যায়, সে কিন্তু একটা হোটেলের পিয়ন হতে পারে কিংবা লিফটম্যান হতে পারে। তাকে যদি আরেকটু টেকনিক্যাল ট্রেনিং দেওয়া যায়, সে আরেকটু উন্নত হতে পারে, সে ম্যানেজারাল ক্যাপাসিটিতে জয়েন করতে পারে। এভারেজ আইকিউটা ভালো শ্রমিকের জায়গা থেকে। কিন্তু আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে আসলে চীনা ভাষা বা ম্যান্দারিন যেটি, সেটির একটা জনপ্রিয়তা বা এটির একটা বাজার তৈরি হচ্ছে। কিন্তু এও তো সত্য, অর্থনীতির বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন, তারা সারা পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য করছে, সারা পৃথিবী জুড়েই তাদের শ্রমশক্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তো দেখি যে তারা তাদের যে ভাষা, সেই ভাষা দিয়েই আসলে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করছে, যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে কি সবসময় ভাষা বা ইংরেজি না জানাটাই কি বড় বাধা? ইংরেজিটা তো বড় কথা না। আপনি যদি প্রবৃদ্ধি অর্জন করতে পারেন, আপনি যদি সাস্টেনেবল লেভেলে গ্রোথকে এনশিওর করতে পারেন, আপনাদের লুক এট দ্য এমিরেটস বোয়িং এয়ারক্রাফটস অর এয়ারবাস এয়ারক্রাফটস, আপনি দেখেন প্রতিটা বাথরুমে অ্যারাবিক, ইংলিশ আর বাংলা ভাষা লেখা আছে। কারণ কি, মোর অ্যান্ড মোর ট্রাফিক ইজ ফ্লোয়িং থ্রু বাংলাদেশ অ্যান্ড দুবাই করিডোর অর মিডল ইস্ট করিডোর অর দ্য গ্লোবাল করিডোরস, ইকোনমিক করিডোরস। সেই ক্ষেত্রে আপনার নিবিয়া ক্রিমে কেন আরবি থাকে লেখা,
বিকজ Saudi Arabia is coming out to be a big commercial destination. তেমনটি যখন 2034 সালে এখন বলা হচ্ছে পাকিস্তান অনেকভাবে এগিয়ে গেছে, বাংলাদেশও ফলো করার চেষ্টা করছে। 2034 সালে বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। সো অ্যাগেন সৌদি আরব উইল গো থ্রু এ রিকনস্ট্রাকশন অপারেশন, মেসিভ রিকনস্ট্রাকশন অপারেশন। এই অপরচুনিটিটা কে গ্রেপ করবে, কোন জাতি গ্রেপ করবে? আপনি যদি আগের পদ্ধতিতে পড়ে থাকেন সেইটা। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যেটা বলছেন এই বিপ্লবের পরেই কিংবা অভ্যুত্থানের পরে এত লোক যাচ্ছে কেন? আমাদের যে আশা আকাঙ্ক্ষা একটা জাগ্রত হয়েছিল কিংবা চেতনা জাগ্রত হয়েছিল এই জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত রেখে, সেটা কিন্তু আমরা কিছুটা হলেও হতাশ হয়েছি, যে কোনো কারণে হোক। এটা আলোচ্য প্রিপেড ফোরাম না। তো সেই পার্সপেক্টিভে তারা মনে করছে আমি যদি ইংরেজি না, আমি যদি বাস্তব ভিত্তিক লেখাপড়া করতে পারি। কারণ আমরা দেখেছি কি পাবলিক ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা তারা কিন্তু যখন কোনোভাবে যে কোনোভাবে একটা G7 কান্ট্রিতে যেতে পেরেছে, দে ডিড ভেরি ওয়েল। এমনকি আমাদের টেকনিক্যাল আগে তো ছিল শুধু বুয়েট, আমরা আমাদের আইএলওর পক্ষ থেকে যে পর্যালোচনা করেছি একাডেমিক ইন্ডাস্ট্রি কীভাবে ব্রিজিং করতে পারি আমরা, তারপর ওনাদের জন্য যখন কাজ করেছি আইএলওর সহায়তা, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর স্কিলস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, ওইটার মেসিভ 61 এজেন্সি মিলে 29টা মন্ত্রণালয় মিলে প্রধানমন্ত্রী, ওনারা তো অলরেডি প্রধানমন্ত্রীর দপ্তরের তত্ত্বাবধানে আছেন, তাদের সাথে করে নিশ্চয়ই আমরা আইএলএর সেই অভিজ্ঞতাও। তো সেই আলোকে হচ্ছে কি যে বাজার যেভাবে শিফট করছে কিংবা ধরেন কিংবা প্রফেশনাল সেক্টরটা যেভাবে শিফট করছে, আমাদের ইউনিভার্সিটিগুলো, আমাদের কলেজগুলো সেইভাবে নতুনভাবে প্রস্তুতি নিতে পারছে। আপনার কাছে সেই আইএলওর অভিজ্ঞতাটা শুনবো, কিন্তু তার আগে ডক্টর নাজনীন কাউসার চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। মানে বাংলাদেশের এই মুহূর্তে যদি সমস্যার কথা আমরা বলি, যে বেকারত্বটা তো একটা বড় সমস্যা হয়ে গেছে, বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত যে চাকরির সেই সুযোগ আমরা তৈরি করতে পারছি না, সেইটা একটা বাস্তবতা। কিন্তু আবার একই সাথে আমরা দেখি প্রতি বছরই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে একটা বড় অংশের জনগোষ্ঠী বের হচ্ছে যাদের দক্ষতা নেই। মানে এই যে একটা মানে দ্বান্দ্বিক অবস্থা, আমরা তো জানি যে সারা বিশ্বের কনসেপ্টটাই এরকম ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়া মানেই আপনি একজন দক্ষ মানুষ। বাংলাদেশে সেটি কেন নয়? ধন্যবাদ। এখানে আসলে অনেকগুলো বিষয় জড়িত। প্রথম কথা হলো, আপনি যেটা বললেন যে অলরেডি এক্সিস্টিং মার্কেটে কিছু আনএমপ্লয়েড লোক আছে যারা লেখাপড়া শেষ করে আসছে আর প্রতি বছর আবার ওখানে জব মার্কেটের জন্য রেডি হওয়া বের হচ্ছে। এখন ভাইটাল কোয়েশ্চেন হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এবং স্কিল দুটোর মধ্যে বাংলাদেশে অনেক মিসম্যাচ, এটা আপনারা সবাই জানেন। যেমন গত 55 বছরে যদি হিস্ট্রি দেখেন, আপনি দেখবেন যে মানে একাডেমিক সাইডে যতটা ইনভেস্টমেন্ট হয়েছে, স্কিল সাইডে ততটা ইনভেস্টমেন্ট হয়নি। এবং স্কিল এবং একাডেমিক বিষয়টার মধ্যে যে একটা সংযোগ রাখতে হবে, সে বিষয়টাও ওইভাবে চিন্তা করা হয় নাই। তো আপনি যেটা বললেন যে যেমন বেকারত্বের যদি আপনি বিবিএসের জরিপটা দেখেন, 25 থেকে 27 লাখ বলছে অ্যারাউন্ড, অর্থাৎ 3 to 4%। তো কিন্তু আনএমপ্লয়মেন্ট 5 ক্রস করলেই কিন্তু অ্যালার্মিং, যারা ইকোনমিক্স পড়ছে তারা জানে। তো 3 to 4% সেই হিসাবটার মধ্যে তো একটা শুভঙ্করের ফাঁকি আছে, কারণ সপ্তাহে কত ঘন্টা আপনি কাজ ধরছেন, সেটি পার্মানেন্ট জব নাকি, মানে সেটা হিসাব করলে তো এই সংখ্যাটা নিশ্চয়ই আরো বড় হবে। সেটা ডিফারেন্ট ইস্যু। এখন আপনি যতক্ষণ পর্যন্ত একটা প্রপার সার্ভে করতেছেন না, আপনাকে যে সার্ভেটা হয়েছে ওটার উপরেই কথা বলতে হবে। তো ওই সেন্সে আপনি 3 to 4% যদি ওটা বলে থাকে, তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ 3 to 4% আমাদের জনগোষ্ঠীটা অনেক বড়, সেই জন্য আমাদের এই মুহূর্তে আমাদের রেমিটেন্সটার উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট। কারণ আপনারা জানেন যে একটা ইকোনমি হেলদি কিনা দুটো ইন্ডিকেটার, একটা হলো ইনফ্লেশন আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো এই আনএমপ্লয়মেন্ট সাইডটাতে এই বিষয়টা অনেক বারবার আসছে, কারণ হলো আমাদের যে দক্ষতার সাথে একাডেমিক সার্টিফিকেটের কানেক্টিভিটিটা নাই। তো এটা কেন? আপনার দেখবেন যে আমাদের এখন আমরা তো কিন্তু বাংলাদেশে পড়াশোনা করে বিদেশে স্কলারশিপ নিয়ে আবার নিজেকে তৈরি করে এসে দেশে পড়তেছে, তাহলে হঠাৎ এই চেঞ্জ কেন? কারণ আপনি দেখবেন এখনকার বাচ্চারা বুকিশ বাচ্চা, ওরা খালি সারাক্ষণই পড়তেছে, কিন্তু দেখবেন যখন আপনি একটা জব মার্কেটে যাওয়ার জন্য
খালি সার্টিফিকেট যথেষ্ট না। যে একটা জব মার্কেটে আপনার কী কী দেখে, আপনার কমিউনিকেশন স্কিল আছে কিনা, আপনার প্রফেশনালিজমের জন্য আপনার প্রেজেন্টেশন স্কিলটা আছে কিনা, কিংবা আপনার যে সফট স্কিলগুলো আছে কিনা, লিডারশিপ কোয়ালিটি, টিম বিল্ডিং, এই জিনিসগুলো আছে কিনা। তাহলে এগুলো আমরা তাহলে কিভাবে অ্যাচিভ করছি এই দেশের ভিতরে থেকে? বিকজ আমাদের সময় স্কুলে দেখবেন খেলাধুলা এবং আদার অ্যাক্টিভিটিসগুলোর উপরও জোর দেওয়া হতো আপনার একাডেমিক ইয়ার পাশাপাশি, যে বিভিন্ন ধরনের টিম বিল্ডিংয়ের উপরে। যেমন ধরেন আমি তো যদিও মিশনারি স্কুলে পড়ছি, আমার মতো হয়তো ব্যাকগ্রাউন্ড প্রিভিলেজ অনেকের নাই, কিন্তু ওইখানে দেখছি আপনার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একটা ক্লাসকে 4টা টিমে ভাগ করা হতো, রেড, ব্লু, ইয়েলো, গ্রিন। তো প্রতিটা ক্লাসে তাদের পারফরমেন্সের উপরে বেস করে আপনার বছর শেষে সারা স্কুলে কোন টিমটা বেস্ট পারফর্ম করছে তাকে একটা চ্যাম্পিয়নশিপ প্রাইজ দেওয়া হতো। তো ওই ধরনের সিস্টেমেটিক ইয়েগুলো এখন আস্তে আস্তে আমাদের কালচার থেকে, একাডেমিক কালচার থেকে চলে যাচ্ছে। সবাই ভাবে কি স্কুল মানে, কলেজ মানে, ইউনিভার্সিটি মানে খালি লেখাপড়া, কিন্তু ওইখানে আপনার যখন খেলাধুলা করে তখন সে কিন্তু তার অপোনেন্টের সাথে যখন ডিল করে সে কিন্তু স্ট্রেংথ, উইকনেস, ঝুঁকি, অনিশ্চিত এগুলো মেজার করতে শিখে, টিম বিল্ডিংটা তার হয়, লিডারশিপটা হয়। তো এই জিনিসগুলো থেকে তো আমরা আমাদের বাচ্চাদেরকে উইথড্র করে ফেলছি। তাহলে সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পর ওই বাচ্চাটা যখন জব মার্কেটে আসে তখন সে অন্ধকারে পড়ে যায়, কারণ সে জানে যে সে সারাক্ষণ পড়ছে, তার বাবা মা তাকে ফোর্স করছে খালি পড়ো আর সার্টিফিকেট করো, হ্যাঁ, যে GPA 5 পাও। কিংবা আমার এডুকেশন সিস্টেমটা ওরকম হয়ে গেছে। কিন্তু আমরা আগে দেখছি থার্সডে আসলে আমরা খুশি হয়ে যেতাম, সেদিন আমাদের গেমসের উপরে অনেক ইয়ে থাকতো, খেলাধুলার অ্যাক্টিভিটিস থাকতো। নিশ্চয়ই, মানে এইগুলো কিন্তু মানুষের পার্সোনাল স্কিলগুলো ডেভেলপ করতে সাহায্য করে, খালি তো পড়ালেখা সেই করলে জায়গায় হয় না। হয়তো মামুন রশিদ আরো যোগ করতে পারবেন, কারণ আপনি নিজেও তো ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। সেইখান থেকে যদি একটু বলেন যে আপনার ক্যাডেট কলেজের অভিজ্ঞতা পরবর্তী জীবনে আপনাকে দক্ষ হওয়ার ক্ষেত্রে কি ভাবে সহায়ক হয়েছে? না, উনি যেটা সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে বলেছেন, ধন্যবাদ ওনাকে। সেটা হচ্ছে যে আসলে তো স্কিলস আর একাডেমিক এক জিনিস না। স্কিল দুইটা, হার্ড স্কিল, সফট স্কিল। উনি যেটা বোঝাতে চেয়েছেন সম্ভবত সেটা হচ্ছে যে সফট স্কিল ডেভেলপ করো। উনি যে সুন্দর দুটি শব্দ বলেছেন, লিডারশিপ, টিম বিল্ডিং, অ্যালাইনমেন্ট। আমি যখন আগা খান মানে ইসমাইলি কমিউনিটির যে প্রধান ছিলেন প্রিন্স করিম আগা খানের সাথে এনটুরিজের মেম্বার হয়েছিলাম, তখন এই মিনিস্টার ইন দ্য ওয়েটিং ছিলেন ওনাকে রিসিভ করার জন্য তৎকালীন ভারত সরকারের পক্ষে কিরণচন্দ্র রেড্ডি, যিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রীও ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন আন্ধ্রার। উনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন ভারত সরকারের। তো উনি একটা মারাত্মক বক্তৃতা একটা কথা বলেছিলেন যে স্পোর্টস ইজ দ্য বিগেস্ট স্টেবিলাইজার। হাউ ডু ইউ অ্যাকসেপ্ট ডিফিট গ্রেসফুলি? আমরা কিন্তু পরাজিত হওয়া শিখি নাই। স্পোর্টস এমন একটা জিনিস, সেটা আপনাকে গ্রেসফুলি পরাজয় স্বীকার করা শেখায়। এটা খুবই দরকার। আমাদের এত হানাহানি, মারামারি, উইনার টেক্স ইট অল নির্বাচনের মাধ্যমে, আর যারা হেরে গেল তাদের কথা কেউ ভাবছি না আমরা, তাকে শাস্তিই পেতে হবে, এটার কিন্তু বিপরীত। সো স্পোর্টস, উনি যেটা বললেন, টিম বিল্ডিং, ক্লাব অ্যাক্টিভিটি, তারপরে স্পোর্টসের বাইরে ব্রডার স্পোর্টস, তারপরে হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাবা মার থেকে দূরে গিয়ে আমার বিছানা আমি করব, আমার মশারে আমি টাঙ্গাবো, আমার পিটি প্যারেড, আমার কাপড় চোপড় আমি ব্যবস্থাপনা করব, সমস্ত কিছু আমি ব্যবস্থাপনা করব। এগুলা খুব ইম্পর্টেন্ট আমাদের। যেমন আমার জীবনে যদি উনি যেমন সুন্দর করে বলছিলেন যে বিদেশে যাওয়া, পড়াশোনা করা, আবার এসে দেশকে অবদান রাখা, ইন আওয়ার ওন হাম্বল অপরচুনিটি আমারও সুযোগ হয়েছে দুটি দেশে পড়াশোনা করা, বিলাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের ওই লাইব্রেরিটা ক্যাডেট কলেজে। আমি যেমন উইনস্টন চার্চিলের হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্লাস হচ্ছে রবীন্দ্রনাথের যে বিশদ একটা বিশ্ব, তাই না, এগুলোর সাথে প্রথম পরিচিত এই ক্যাডেট কলেজের লাইব্রেরিতে। তো এগুলো বিরাট ফ্যাক্টর। একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে আরেকটা জিনিস বলি, সহযোগিতা করে। আমাদের আরেকটা গন্ডগোল হচ্ছে এখানে, মানে আমি এই শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সেটা হচ্ছে আমাদের পাবলিক ইউনিভার্সিটি একটা হোলসাম এডুকেশন দেয়। বলা হয়, অনেক সময় বলা হয় ঢাকা ইউনিভার্সিটির বারান্দার মধ্যে ঘোরাঘুরি করলে যে স্কিলটা ডেভেলপ করবে টু অ্যালাইন উইথ ক্রস সেকশন অফ পিপল, এইটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হয় না। আমরা নিজেরা দেখেছি
4টা 5টা 6টা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া বাকি যখন ইউনিভার্সিটি থেকে আমাদের তো প্রচুর লোক রিক্রুট করতে হয়, তাদের আকাশ পাতাল পার্থক্য। আপনি বলতে পারেন পাবলিক ইউনিভার্সিটিতে এটা হয় না, এটার 2টা কারণ। একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ইনটেকগুলো কারা আসে, কম্পিটিটিভ এক্সাম দিয়ে আসে, এখানে টাকা বিবেচ্য বিষয় না একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির অনেক টিচাররা গিয়ে শুধুমাত্র জাস্ট অনেকটা আগে বলা হতো খেপে পড়ানো, খেপে কাজ করা, খেপে আয় করার ব্যবস্থা করা। তারা যে প্রাইভেট ইউনিভার্সিটি অনেকটা দখলের মতো অবস্থা প্রথম দিকে, তারা যে যার মতো সাদা হলে সাদা, নীল হলে নীল, তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করা। তারা শুধুমাত্র যে আমাদের শিক্ষক থেকে আমরা কী শিখেছি, আমি যখন অর্থনীতি পড়েছি ওনার মতো কিছুটা সৌভাগ্যবান মনে করি আমি নিজেকে। সেটা হচ্ছে যে ব্যবসা প্রশাসন পড়ার আগে অফকোর্স, সেটা হচ্ছে যে আমাদের টিচাররা আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ছিল। আমি নিউ ক্লাসিক্যাল তত্ত্ব আমি পরবর্তীকালে অনেক সুবিধা হয়েছে আমার ম্যাক্রো ইকোনমিক্স এবং নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স পড়ার জন্য, আমার অডিট করার। আমি যেহেতু বিশ্বের অনেকগুলো দেশে নিরীক্ষা পরিচালনা করেছি, সেক্ষেত্রে আমার ওই টিচারদের কাছ থেকে যে ইরম্যাডেলম্যান, সিনথিয়া মরিস, সামির আমিন, এগুলো স্টাডিজগুলো পড়েছি। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা যারা পিএইচডি করে এসছে টিচাররা, তারা আমাদেরকে এই তত্ত্বগুলো পড়িয়েছেন। তারপরে সেন্টার পেরিফেরি থিওরি, এগুলো তো তৎকালে ছিল না। বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞানের অভাব জায়গাটা, প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে নির্বাচিত হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে। দ্বিতীয়, তারা উচ্চশিক্ষার্থে কোথায় যাচ্ছে, বেশিরভাগ টিচাররা উচ্চশিক্ষাই নাই, উল্টো ওনাদের ব্যুরোক্রেটরা এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভালো জায়গাতে পিএইচডি করছেন। আমাদের টিচাররা কিন্তু তাদেরও টিচার, আমাদেরও টিচার, তাই না? আমরা তো শিক্ষক তুমি শ্রেষ্ঠ সবার। সুতরাং কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের কম্পিটেন্স টেস্টও হচ্ছে না। অনেক টিচার নেওয়া হয় পলিটিক্যাল কারণে, তারা পরবর্তীকালে আমরা স্টাডিতে দেখেছি স্কিল গ্যাপ, এডুকেশন কেন রিলেভেন্ট হচ্ছে না, ইনক্রিজিংলি ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ ওই টিচাররা সম্পূর্ণ পলিটিক্যাল কনসিডারেশনে তারা যোগ দিয়েছে। আর লাস্ট হচ্ছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি টিচাররা আসে, তারা তো শুধু ক্লাসটা নিয়ে চলে যায়, তারা লাইফ স্কিল শেখায় না, তারা সম্মান করা শেখায় না, পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখায় না, সামাজিক মূল্যবোধ শেখায় না। আজকে আমাদের সব কিছুর গোড়ায়, উনি তো মানে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ওনাকে আপনি জিজ্ঞেস করেন, অনেক জায়গায় উনি চাকরি করেছেন। আমাদের সবচেয়ে বড় এখন ক্ষত হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমাদের কোনো জবাবদিহিতা নাই, আমাদের কিন্তু স্বচ্ছতা নাই। আমাদের একটা সামাজিক দায়বোধ থাকবে যে আমি কি পড়ালাম, আমি যে আজকে এখানে আসলাম, আমি কি আবল তাবল বকলাম, নাকি একটা ন্যাশনাল টিভিতে এসে আমি চেষ্টা করলাম আমার ব্যাকগ্রাউন্ড চেক করে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে আসা। এগুলার কারণে আমাদের কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা তো ডিজিটাল ডিভাইড, আরেকটা হচ্ছে পভার্টি ডিভাইড। একটা গ্রুপ বিরাট সুযোগ সুবিধা পাচ্ছে, বেস্ট অফ দ্য এডুকেশন পাচ্ছে, আরেকটা গ্রুপ কিন্তু প্রতিদিন কিন্তু গ্রামে গঞ্জে তারা বঞ্চিত হচ্ছে ন্যূনতম গুণগত মান সম্পন্ন শিক্ষা পাওয়ার ক্ষেত্রে। নিশ্চয়ই আমি আরও শুনবো আপনাদের কাছ থেকে, কিন্তু তার একটা বিরতি নিতে চাই। বিরতিতে যাওয়ার আগে ডক্টর নাজনীন কাওসার চৌধুরী, আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা আসলে কিভাবে কাজ করছেন? এই যে দক্ষতার যে শূন্যতাটা তৈরি হয়েছে সেই জায়গায় কিভাবে কাজ করছেন সেটি শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, অর্থনীতির সংলাপ থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আমাদের আজকের আলোচনার বিষয় দক্ষতা বনাম ডিগ্রি, কেন মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। বিরতিতে যাওয়ার আগে ডক্টর নাজনীন কাওসার চৌধুরী, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনারা আসলে এই যে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পরেও দক্ষতার অভাবে যে চাকরি বাজারে আসলে মিলছে না চাকরি, সেই জায়গাটাতে আসলে আপনারা কিভাবে কাজ করেন? আমরা আসলে তো ডাইরেক্ট চাকরির সাথে কাজ করি না। আমরা হচ্ছে যে ধরেন চাকরি বা উদ্যোক্তা তৈরির জন্য যে ধরনের স্কিলটা তৈরি দরকার, সেটার জন্য মানে স্কিল স্ট্যান্ডার্ডাইজেশনের যে প্রসেসটা আছে সরকারের তরফ থেকে অ্যাপেক্স বডি হিসেবে সেটা এনশিওর করি। তো সেটা এনশিওর করতে গিয়ে যেটা হয়, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 22-23টা মিনিস্ট্রি স্কিল ট্রেনিংগুলো দিচ্ছে, তো সেগুলো কোঅর্ডিনেট করি আমরা। তো যেহেতু একটা ইউনিফর্ম কারিকুলামের মাধ্যমে আমাদের স্কিল স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসে আইনে বলা আছে সারা বাংলাদেশে একটা ইউনিফর্ম কারিকুলাম থাকবে স্কিলের উপর প্রত্যেকটা সেক্টরে, এবং এটা ডিমান্ড ড্রিভেন, যে সেটা দুই সোর্সে আমরা ডিমান্ডটা পাই, একটা হলো সরকারি চ্যানেল আর একটা বেসরকারি চ্যানেল। তো সরকারি চ্যানেলে নর্মালি আসে হলো আমাদের মিনিস্ট্রি এবং তার আন্ডারে যে এজেন্সিগুলো আছে কিংবা স্কিল ট্রেনিং প্রোভাইডার যারা আছে তাদের কাছ থেকে। আর বেসরকারি চ্যানেলে আসছে 2টা চ্যানেলে।
সেটা হলো আপনার বাণিজ্য সংগঠনগুলো থেকে ডিমান্ডটা আসে, আর হলো আমাদের ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে যারা আমাদের রেজিস্টার্ড অর্গানাইজেশন, আমাদের অ্যাসোসিয়েট অর্গানাইজেশন, তাদের কাছ থেকে আমরা ডিমান্ড পাই। তো এই দুই জায়গা থেকে যখন আমরা ডিমান্ডটা পাই তখন আমরা ওই সেক্টর উপযোগী কারিকুলামটা একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, টেকনিক্যাল এক্সপার্ট এবং যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টটা দেয়, যে উন্নয়ন সহযোগী, সবাইকে সাথে নিয়ে আর যারা ডিমান্ড দিয়েছে তারা সহ আমরা ওইখানে একটা স্কিল স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস ফলো করি। যেমন মনে করেন একটা যখন দক্ষতার কারিকুলাম ফলো করি, যেমন একাডেমিক কারিকুলাম আর দক্ষতার কারিকুলাম কিন্তু ভিন্ন। তো দক্ষতার কারিকুলামটা যখন করি আমরা প্রথমে টাস্ক অ্যানালাইসিস করি, যে ডিমান্ড অ্যানালাইসিস করি, যেটা মার্কেট ডিমান্ডটা যেটা আছে এটা আসলেই মানে কতটা ইম্পর্টেন্ট। কারণ আপনি টাস্ক অ্যানালাইসিস থেকে ভ্যালিডেশন পর্যন্ত একটা কারিকুলামের অনেকগুলো সময়, শ্রম, অর্থ ইনভলভ। তো এটা রিটার্নটা যথাযথ কিনা ওইটাই আমরা ফার্স্টে চাহিদাটা বিশ্লেষণ করি। তারপর টাস্ক অ্যানালাইসিস হয়, এরপর ডেভেলপমেন্ট ওয়ার্কশপ হয় 3 দিন 4 দিন, কোনোটা আরও বেশি লাগে। তারপরে স্টেক হোল্ডার কনসালটেশন হয়, যখন ওনারা বলে যে না আমরা যেভাবে চাইছি ঠিক সেভাবে এই কারিকুলামটা হয়েছে, টেকনিক্যাল যে নো হাউটা যেভাবে ফার্স্ট টু লাস্ট লিপিবদ্ধ করা দরকার ওইভাবে হয়েছে, তখন আমরা মানে ফ্যাসিলিটেটর হিসেবে ওটা সরকারের পক্ষ থেকে ভ্যালিডেট করে দিই। আর ভ্যালিডেশন যখন হয়ে যায় তখন যারা স্কিল ট্রেনিং প্রোভাইডার আছে সারা বাংলাদেশে, এখন এই মুহূর্তে আপনার 2200-র উপরে আছে, তো ওখানে যারা ডিমান্ড দিছে তাদের নিজস্ব কিছু স্কিল ট্রেনিং প্রোভাইডার আছে, তখন তারা ওই কারিকুলামটা ওখানে পড়ায়। তো ওখানে আমাদের যেমন সর্বোচ্চ 5টা কোর্সের আমরা অ্যাক্রিডিটেশন দিয়ে থাকি অ্যাট এ টাইম। তো এরপরও বছরে আপনার 3-4টা ট্রেনিং হয়। এই পুরো কার্যক্রমটা কি আসলে আমাদের প্রথাগত যে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার সাথে অ্যালাই করা? আমরা ওটা অ্যালাইন করেই করি। প্রথাগত শিক্ষা মানে আপনার একাডেমিক সার্টিফিকেটটা তো আপনার জ্ঞান নির্ভর, আর আমাদেরটা হলো যে স্কিল নির্ভর। সেই স্কিলটা টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিল, এখন আমরা সবগুলো একসাথে কাজ করছি। আপনার রিসেন্ট জানুয়ারি থেকে যদি অনওয়ার্ডস দেখেন, যে এখন আগস্ট মাস চলছে, আমরা কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করছি, যেহেতু জাপানের সাথে আমাদের এফটিএ হওয়ার পর এখন হিউম্যান মোবিলিটিটা আমাদের আগামী 5 বছরে 1 লক্ষ লোক যাওয়ার টার্গেট ফিক্স করা হয়েছে। সেই জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজটার ডিমান্ড ওখানে। কারণ একটু আগে উনি যখন বলছিলেন যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, বা আপনিও বলছিলেন যে কেন ওরা তো ম্যান্ডারিন ভাষায় কথা বলে, তাহলে আবার নতুন করে মানে এটা করতে হবে কেন নিজের ভাষা ছাড়া? কারণ হলো যে ওটা একটা কমফোর্ট জোন। আপনি যখন একটা কান্ট্রির ভাষা জানেন তখন আপনি কিন্তু কনফিডেন্টলি কাজটা করতে পারতেছেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে দোভাষী লাগতেছে। কারণ আমার শ্রম বাজারটা তো সেখানে, যে শ্রম বাজারে আমি কাজ করব সেই বাজারের ভাষা তো শিখতেই হবে। হ্যাঁ, সেই জন্য আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজটার পরে আমরা একটা কোর্স কারিকুলাম ডেভেলপ করছি সংশ্লিষ্ট ওনাদেরকে নিয়ে। এখন ওটার এপ্রিল থেকে এটা ট্রেনিং চলছে। অলরেডি আমরা জুলাই থেকে অ্যাসেসমেন্ট শুরু হয়েছে আমাদের এগুলো। তো এই মাসে আমরা চায়নার কয়েকটা ইউনিভার্সিটি থেকে যারা ধরেন দীর্ঘদিন ডায়াসপোরা, যারা আপনারা একটু আগেই বলতেছিলেন যে ওনাকে যখন কোয়েশ্চেন করছেন যে অনেকে চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়াটা আমি সবসময় নেগেটিভলি দেখি না। এই যে ডায়াসপোরারা কিন্তু যখন আপনার কান্ট্রির সাথে এনগেজ থাকে তখন কিন্তু কান্ট্রি বেনিফিটেড হয়। যদি কান্ট্রির সাথে এনগেজ না থাকে তখন এটা লস হয়, ড্রেন হয়। তো এই জন্য আমি যেটা বলছিলাম যে আমরা এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, সাথে এখন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, প্লাস হলো যে কয়েকদিন আগে আমাদের ওই যে ট্যালেন্ট পার্টনারশিপ ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রজেক্ট আছে আমাদের, সেটার জন্য আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজেরও আমরা ডিমান্ড পাইছি। তো এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের টার্গেট রাখছি আমরা যে আগামী 1.5 মাসের মধ্যে আমরা এটা একদম টাস্ক থেকে ভ্যালিডেশন করব। নিশ্চয়ই, কিন্তু আমি যে প্রসেসটা আপনাকে বলি, স্কিল স্ট্যান্ডার্ডাইজেশনে যেটা, তো ট্রেনিংয়ের পর যেটা হয়, এরপরে যখন ট্রেনাররা আমাদেরকে জানায় যে ওদের কোর্সটা শেষ, তখন আমরা অথরিটি হিসেবে আমাদের অ্যাসেসর পুলভুক্ত যারা রেজিস্টার্ড অ্যাসেসর আছে তাদেরকে দিয়ে আমরা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের যে লেভেলগুলো আছে, লেভেল 1 থেকে 6, ওইটার আওতায় আমরা কম্পিটেন্সি অ্যাসেসমেন্টটা করি। করার পর আমরা সার্টিফিকেশনটা দিই, তখন ন্যাশনাল স্কিল সার্টিফিকেটটা পায়। এইখানেই বেসিক পার্থক্য হলো কমপ্লিশন সার্টিফিকেটের সাথে কম্পিটেন্সি বেসড সার্টিফিকেট। তো আপনি যখন কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছেন কোনো ট্রেনিং করে, তখন আপনি কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে নিজেকে ক্লেম করতে পারছেন না। কিন্তু যখনই ন্যাশনাল স্কিল সার্টিফিকেট পাচ্ছেন কম্পিটেন্সি বেসড, তখনই আপনি নিজেকে স্কিল ওয়ার্কফোর্স হিসেবে বলতে পারছেন। আপনার কাছে আরো শুনবো। মামুন রশিদ, আপনার কাছে আসতে চাই। আপনি আইএলওর সঙ্গে একটি গবেষণার কথা বলছিলেন, মানে সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই, এই যে ওনাদের জন্য আসলে নিশ্চয়ই, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ যখন একটা দীর্ঘ সময় প্রায় 12-13 বছর একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিয়ে যায়, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন তাকে আসলে চাকরির বাজারে উপযুক্ত করছে না? তাকে আবার কেন আলাদা করে প্রশিক্ষণ নিতে হচ্ছে? এই যে গ্যাপটা, সেই গ্যাপটার জায়গায় কি আসলে কোনো আলোচনা হয়েছে?
ওইটার স্কোপ অফ ওয়ার্কটা কিন্তু ছিল সরাসরি ওনাদের ক্যাপাসিটি বিল্ডিং, গাইডলাইন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের মতো। সেইখানে আমরা যেমন কারিগরি শিক্ষার উপরে জোর দিয়েছি, কারিকুলাম ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছি। আমার যদ্দূর মনে পড়ে বিভিন্ন ট্রেড আমরা বেছে নিয়েছিলাম, কনস্ট্রাকশন মধ্যে, তারপরে ওয়েল্ডিং, তারপরে হচ্ছে যে লাইট ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জায়গায় মেশানদের ট্রেনিং, তারপর ওখানে কতটুকু যদি ওই মেশানদের ভিতর থেকে আমরা যদি কিছু রপ্তানি করি, যদি সৌদি আরবে কনস্ট্রাকশন ওয়ার্কার হয়, ইউএতে কনস্ট্রাকশন ওয়ার্কার হয়, হোয়াট কাইন্ড অফ কম্পিটেন্সি, টেকনিক্যাল কম্পিটেন্সি ডু দে নিড, ওইটা ছিল ওই স্কোপটার অংশ। এমনকি পোশাক শ্রমিক যারা রপ্তানি খাতে কাজ করবে তাদের কী কী জিনিস আসলে জানা উচিত, কোয়ালিটি ট্রেনিং, কম্পিটেন্সের মধ্যে কোয়ালিটির অ্যালাইনমেন্টটা বেশি রাখা। যেটা আমরা দেখেছি সরকার কিন্তু উনি যথার্থই বলেছেন, সবসময় বেশ আন্তরিক। এই যে আপনি দেখেছেন বাজেটের অ্যালোকেশন হয়েছে গেল বেশ কয়েক বছর যাবতেই ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর জন্য, কিন্তু আমরা ওই জবাবদিহিতার অভাবে মানে অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কটা যেহেতু ইস্টাবলিশ করতে পারে নাই, অনেক সময় রাজনৈতিক অ্যাকাউন্টেবিলিটি ফেইলিউর অলসো রিফ্লেক্টেড থ্রু আদার ফেইলিউরস ইন দ্য মানে এই ধরনের অ্যাক্টিভিটিকে, ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিতে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি ওই পর্যালোচনায় একটা। আর আমাদের আরেকটা রিকমেন্ডেশন ছিল, যখন আমরা বিজিএমইতে আইএলওর হয়ে কাজ করছিলাম সেবাই ডেভেলপমেন্টের জন্য, সেন্টার ফর এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ওখানে আমরা আরেকটা জিনিস দেখেছি যে উনি যেটা সুন্দর করে বলেছেন স্কিল গ্যাপের কথা, যে কম্পিটেন্সি ভার্সাস কমপ্লিশন সার্টিফিকেট অ্যান্ড কম্পিটেন্সি সার্টিফিকেট। এটা খুব সুন্দর একটা কথা বললেন, আমার মাথায় এটা ছিল না যে উনি এত সুন্দরভাবে বললেন। তো সেই আসপেক্টে হচ্ছে কি, যেমন বিদেশে কী হয়, ফার্স্ট ইয়ারের পর থেকেই মানে ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে জয়েন করে ফেলে বাচ্চারা, এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে পরিচয় করে দেওয়া। সেকেন্ড যেই জিনিসটা আমরা বারবার সরকারগুলোকে বলেছি যে সরকার কিভাবে পরিচালনা করে, সরকারি কর্মকর্তা তো মাত্র 14 লক্ষ, আর আমাদের তো প্রতি বছর কর্মবাজারে তো মানে প্রবেশ করার জন্য প্রস্তুত হয় প্রায় 20 লক্ষের উপরের লোকজন, উনি আরও ভালো জানবেন। তো কিন্তু তারা তো অন্য জায়গায় যাবে, কিন্তু সরকারকে তো অ্যাভয়েড করতে পারে না কেউ। তো এই কারণে সরকার কীভাবে পরিচালিত হয়, যদি আমরা ফার্স্ট ইয়ার থেকে ধরেন ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স কিংবা যে কোনো ইকোনমিক্স ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্ট, আমরা যদি একটা ব্রিজিং করে দিতে পারতাম, দে কুড অ্যাপ্রিসিয়েট ইচ আদার। আজকে যেমন সরকারকে আরেকটা নাম হচ্ছে আমলাতন্ত্র, এটা বাজে ভাষায় ব্যবহার করা হয় কিংবা বাজে অর্থে কিংবা কটূক্তি অর্থে ব্যবহার করা হয়, বাজে শব্দ ঠিক না, কিন্তু আসলে কি সরকারকে অ্যাভয়েড করতে পারে পৃথিবীর কোনো দেশ আছে? মানে একে অন্যকে জানার জায়গাটা তৈরি হতো পরিপূরক হওয়ার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড মিউচুয়াল রেসপেক্ট ডেভেলপ করা, সেইটার আলোচনা চলছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নিশ্চয়ই। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে সেই আলোচনাটা আরেকবার একটু করতে চাই, যেটি শুরুতে আমি জানতে চেয়েছিলাম যে শিক্ষিত জনগোষ্ঠী বা মেধাবী জনগোষ্ঠীর একটা বড় অংশই দেশ ছেড়ে চলে যায়। যদিও ডক্টর নাজনীন বলছিলেন যে আসলে ডায়াসপোরারা দেশের জন্য ভালো করার সুযোগও থাকে, কিন্তু যখন আপনার সবচেয়ে মেধাবী গোষ্ঠী দেশের বাইরে চলে যায়, সেটি আসলে দেশের জন্য, অর্থনীতির জন্য মানে ক্ষতির হয় নাকি ডায়াসপোরা হয়ে ফিরে এসে সেটি লাভজনক হয়, সে বিষয়ে একটু জানতে চাই। তার আগে আরেকটা বিরতি নেব। দর্শক, অর্থনীতির সংলাপ থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। গত আরেকবার অর্থনীতির সংলাপে আজকের বিষয় দক্ষতা বনাম ডিগ্রি, কেন মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। বিরতিতে যাওয়ার আগে জনাব মামুন রশিদ জানতে চেয়েছিলাম যে আসলে একটা মেধাবী জনগোষ্ঠী যখন দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা, সেটি আসলে অর্থনীতির জন্য হুমকি কিনা? হুমকি আবার হুমকিও নাও। উনি যেখানে শেষ করেছেন খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে ওরা তো ডায়াসপোরারা তো প্রচুর কন্ট্রিবিউটও করতে পারে। প্রবাসী শ্রমিকদের কথা বাদে দিলাম, ইভেন দ্য হোয়াইট কালার ওয়ার্কার্স যারা প্রফেশনাল আছেন, এখন তো প্রফেশনালদের সংখ্যা বাড়ছে, অনেক বাড়ছে, উত্তর আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইউকে, ইউরোপে, সব জায়গায় তারা অবদান রাখতে পারেন। আমরা দেখেছি যদি অভ্যন্তরীণ সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, বাজার সম্প্রসারণ করা যায়, সেই ক্ষেত্রে আমরা ভারত একটা বিরাট উদাহরণ। প্রচুর এনআরআইরা কিন্তু আফটার এ সাকসেসফুল স্টিন্ট ইন ভেরিয়াস ট্রেডস অর প্রফেশন, তারা কিন্তু ফেরত এসে অন্টারপ্রিনার হচ্ছে, বড় বড়
মেডিকেল কলেজ হসপিটালগুলোতে জয়েন করছে, নিজেদের ক্লিনিক দিচ্ছে, নিজেরা অন্টারপ্রিনার হয়ে যাচ্ছে। সো এটা নির্ভর করে পারস্পরিক সুবিধার উপরে। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের অনেকেই তো বাংলাদেশি ডায়াসপোরা। দেখেন আপনি, আই এম শিওর উনি নিউ ফ্রেশ আইডিয়াসকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, ফ্রেশ আইডিয়াসকে, ইনোভেশনকে, ইনোভেটিভ ধারণাকে এনকারেজ করতে চেয়েছেন। তার জন্য উনি চিন্তা ভাবনা করে তাদেরকে নিয়েছেন। ওনারা কি কাজ করবেন, সুযোগ পাবেন কি পাবেন না, বাস্তবের থেকে দূরে থাকবেন কি কাছে থাকবেন, সেটা তো পরে প্রমাণ হবে। আজকে তো আমাদের উদ্যোগটা তো নীতি, সেটাকে অবশ্যই স্বাগত জানানো উচিত। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, মানে মামুন রশিদ যেমনটা বলছিলেন যে আসলে ভারতে আমরা একটা ভালো উদাহরণ দেখেছি যেখানে প্রবাসীরা ফেরত এসে দেশের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও সেটিতে একটা নিশ্চয়ই ভালো সুযোগ আছে। আপনি নিজেও বলছিলেন ডায়াসপোরাদের কথা, কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো বা যে পরিবেশ পরিস্থিতি, সেটি কি আসলে তাদেরকে সহায়ক পরিবেশ দিতে পেরেছে? আসলে প্রশাসনিক কাঠামো না, এটা সামাজিক এনভায়রনমেন্ট বলবেন। হ্যাঁ, কারণ হলো আমি বলি আপনার সবসময় যে ব্রেন ড্রেন, এইটা আমি মনে করি না। আমি এখানে তিনটে জিনিস মনে করি। একটা হচ্ছে ব্রেন ড্রেন, আর একটা ব্রেন গেইন, আর একটা ব্রেন সার্কুলার। তো এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি এই তিনটা আবার কীভাবে ব্যাখ্যা করবেন। এখন ব্রেন ড্রেন হয় সেটা যে নিজেকে তৈরি করে দেশের সাথে আর কানেক্টেড থাকে না, সে চলে গেল। হ্যাঁ, সে ভাবছে যে কারণ আপনার ওপেন মার্কেট ইকোনমি, যখন আপনি বেটার, আপনার নিজের জন্য যেটা বেটার আপনি সেটা চুজ করতে পারেন, এটা স্বাধীনতা আপনার আছে। এটা না যে দেশের সমস্যার জন্য সে চলে গেছে। অনেকেই আছে দেখবেন যে তার বিদেশ ভালো লাগে, সেই জন্যই থাকে। আমি তো 6.5 বছর পড়ালেখা করে ফেরত আসছি, সেরকম অনেকেই ফেরত আসতেছে। এখন ব্যাপার হলো যে কী উদ্দেশ্যে যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে, এবং দেশের সাথে কানেক্টেড কিনা, দেশে কন্ট্রিবিউট করতেছে কিনা। এই পার্সপেক্টিভে যদি দেখেন, যেমন ধরেন শর্ট রানে এটা আমি মনে করি যে গেইন হচ্ছে। শর্ট রানে গেইনটা কীরকম, রেমিটেন্স ইনফ্লো আসতেছে, আবার ওরা তৈরি হয়ে নলেজ নিয়ে আসতেছে, নলেজ শেয়ার করতেছে, এটা হলো শর্ট লাইন, এটা ব্রেন গেইন বলতেছি। আর ব্রেন ড্রেনটা হয় তখনই যখন সে ডিসকানেক্টেড হয়ে যায়, টোটালি সে নিজেকে নিয়েই থাকে। আর যেটা ব্রেন সার্কুলার বলতেছি, সেটা হলো এখন ডায়াসপোরারা কিন্তু দেশ কেন্দ্রিক কাজ করতে যাচ্ছে। আপনি যদি জেনজির দিকে তাকান, আমি অনেককে চিনি যারা লেখাপড়া শেষ করে এখন বাংলাদেশে পার্মানেন্টলি ফেরত আসছে, এবং অনেককে ফেরত আসার প্ল্যান করতেছে। আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কিংবা আমার ছেলে মেয়ের বন্ধুবান্ধব, ছেলে মেয়েকে আমি দেখতেছি। তো এটা কেন বলতেছে, তাদেরকে যদি আমরা একটা অপরচুনিটি তৈরি করে দিতে পারি যে তারা এখানে তাদের নলেজটা করবে, তাহলে আপনার ইন্টারন্যাশনাল হায়ার পিছনে রাষ্ট্রের যে কস্টটা ইনভলভ, সেটা কিন্তু অনেকাংশে কমে আসে। এই আলোচনা শেষ করবো আমরা। আমার আবারও একটু মূল বিষয়ে ফিরে আসতে চাই যে মানে দক্ষতা এবং ডিগ্রির যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে মানে চাকরি না মেলার যে কষ্ট, সেই জায়গায় আসলে আপনার পরামর্শ জানতে চাই। যারা দেশে আছেন তাদের জন্য কিভাবে তারা সেই দক্ষতা বাড়াবেন, ছোট করে শুনতে চাই দুজনের কাছে, তারপর শেষ করব। সবাইকে চাকরি করতে হবে কেন, আমার প্রশ্ন প্রথমে সেখানেই। আমার কথা হলো বেকারত্বের অবসান মানে কি, আপনি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস আছেন কিনা, প্রোডাক্টিভ আউটকাম পাচ্ছেন কিনা, রাষ্ট্রের লায়াবিলিটি আপনি কমাচ্ছেন কিনা। তাহলে সে যদি উদ্যোক্তাও হয় তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমার কথা হলো বেকারত্বের অবসান মানে ইদার জব প্লেসমেন্ট অর উদ্যোক্তা তৈরি, এই দুইটার একটা হতে হবে। যেমন আমাদের রিসেন্ট একটা সার্ভেতে আমরা 787টার সার্ভে রিপোর্টে দেখছি 74%-এর আপনার বেকারত্বের অবসান হয়েছে। তার মধ্যে 67% ডোমেস্টিক মার্কেটে প্লেসমেন্ট হয়েছে, 8.3% ওভারসিজ প্লেসমেন্ট, যেখানে 8.3 আপনার 6টা মহাদেশে 72টা কান্ট্রিতে চাকরি করতেছে। তারপরে আপনার 25% উদ্যোক্তা হয়েছে, এবং উদ্যোক্তারা আবার এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে। তো আমার কথা হলো যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে যদি থাকতে পারে, আর স্কিলটা যদি সে অ্যাচিভ করতে পারে, মানে আপনার হাউ টু ওয়ার্ক আন্ডার এক্সট্রিম প্রেশার, লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড অল সব স্কিল, সাথে তার একাডেমিক কোয়ালিফিকেশন কম্বাইন করতে পারে, তাহলে আমি মনে করি যে সবাই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হবে এবং বেকার থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজনীন। মামুন রশিদ, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আসলে যারা বেকার এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বসে আছেন, ওই দক্ষতার জায়গাটাতে ঘাটতি, তাদের জন্য আপনার পরামর্শ কি? উনি যেহেতু একজন অনেক লাইটের টোন বলি, উনি যেন একজন প্রশাসনিক কর্মকর্তা, সম্ভবত বিচারিক কর্মকর্তাও ছিলেন, যে সব কিছু বলা হইয়াছে বলে বিবেচিত হইবে। তো আমি শুধু একটা কথাই বলি যে এগুলোর সাথে আমি একমত। কারিকুলাম রিভিউ, আর সবচেয়ে সুন্দর যে কথাটা বলেছেন স্কিল গ্যাপ আইডেন্টিফিকেশন, আমাদের একাডেমিক আউটপুটের সাথে, ইউজুয়াল একাডেমিক আউটপুটের সাথে যে স্কিল রিকোয়ার্ড ইন এ শিফটিং ইকোনমিক
রিয়েলিটিতে এটা লোকাল মার্কেটে হোক আর লোকাল মার্কেট থেকে যখন বিশ্ব বাজারের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের এন্টারপ্রেনাররা, সেই ক্ষেত্রে হোক কিংবা বাইরে গিয়ে মানে অ্যাডাপ্টেবিলিটি অর্জন করার ক্ষেত্রে হোক, সেই গ্যাপটা আইডেন্টিফাই করে আমাদের কারিকুলামকে একটু ঢেলে সাজানো দরকার। আর দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে আমাদের বাচ্চারা তো খুব ইন্টেলিজেন্ট। আমি বিভিন্ন দেশে কাজ করার সুযোগ হয়েছে, দেখেছি প্রচণ্ড ইন্টেলিজেন্ট। একটু একাডেমিক টুইস্ট দিয়ে দিলেই ওরা কিন্তু খুব শাইন করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সরকার পরিচালনা, ব্যবসা পরিচালনার সাথে আরও যদি ইয়াং স্টেজে যদি পরিচিতি দেওয়া যায় এবং ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা তো দেখি উন্নত বিশ্বে একেবারে প্রাইমারি থেকেও ফ্যাক্টরি ভিজিট বা বিভিন্ন দপ্তরে ঘুরতে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো থাকে। আমাদের নিয়ে যাওয়ার সাথে এটাকে একাডেমিক কিংবা স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করতে হবে। ঘোরা ওই আগে যেটা আমরা স্কুলে করতাম এক্সকারশন, তাই না, শিক্ষা সফর, ওগুলা আধা ঘন্টা 1 ঘন্টায় কি হয় বলেন না, কিন্তু আগ্রহটা তো তৈরি হয় এখন। বিজনেস মডেলটা, উনি যেন মারাত্মক কথা বলছে, সমাজের মধ্যে এই জিনিসটার পরিবর্তন আনতে হবে। সামাজিক মূল্যবোধের সাথে এটাকে গ্রথিত করতে হবে যে আমরা কি পড়াচ্ছি, বাস্তবে কি করছে। আরও এখন তো বাচ্চারা কেউ বেকার নাই, প্রচ্ছন্ন বেকার হইতে পারে। আপনি যেটা বলছেন ফুল টাইম এমপ্লয়েড কিনা, প্রত্যেকে স্কুল, আমরা যে বিজনেস স্কুলগুলোতে পড়াই 50 to 60% অফ দ্যাম তাদের ছোটোখাটো ব্যবসা আছে, বুটিক ব্যবসা, কেউ টিউশনি করে, কেউ ছোট্ট একটা দোকান দিয়েছে, স্টার্ট আপ করছে। তো এগুলা মানে এই পরিবর্তনের সাথে আমাদের সকলকে সম্পৃক্ত করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।